101.6 মেগাহার্টসে আমাদের যুববাণী। এবং যুববাণীর সকালটা আজ সুরের আলোয় আলোকিত। এবং আমি যদি খানিকটা করে বলতে চাই, প্রত্যেকটা গানের অনুষ্ঠানে বা সুরেলা সফরে প্রত্যেকবার আমি একটা কথাই বলি যে আজ এক নতুন শিল্পীর সঙ্গে পরিচয় করব, আজ এক নতুন শিল্পীর সঙ্গে কথা বলবো। তবে আজ যিনি থাকছেন তিনি নতুন শিল্পী নন, তিনি পুরনো শিল্পী, তবে নতুন করে আবারও কাছে পাওয়া। আগরতলা শহরে যারা যারা রয়েছেন বা রাজ্যের বুকে যারা রয়েছেন তারা সকলেই কম বেশি ওনার নাম জানেন, ওনার কাজ জানেন, ওনার সুর জানেন। আজ ওনাকে নিয়েই আমাদের যুববাণীর অনুষ্ঠান বা গানের আসর আমরা সাজিয়েছি। চলুন তাহলে এই সুরের সাগরে আমরা একটু ডুব দিই এবং একটু কথা বলে নিই আমাদের আজকের সঙ্গীত শিল্পীর সঙ্গে। আজকের সঙ্গীত শিল্পী অনেকটা সময় পর আগরতলায় ফিরে আসা আমাদের সঙ্গীত শিল্পী, আমাদের রাজ্যের গর্ব কৌশিক রায়চৌধুরী। আমি ওনাকে সঙ্গে পেয়েছি এবং স্বাগত দাদা তোমাকে থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে আসার জন্য। প্রথমে জিজ্ঞেস করব, এই তো কলকাতা টু দেশ বিদেশ সফর কোনোটাই বাদ দিচ্ছ না, কিন্তু সেইভাবে ত্রিপুরায় আসায় হচ্ছে না তোমার। যদি আমরা সোশ্যাল মিডিয়ায় তোমাকে ঠিকভাবে ফলো করি তাহলে দেখা যায় সেটা। হ্যাঁ, লাস্ট আমি বোধহয় ডিসেম্বরে এসেছিলাম, ডিসেম্বর বা জানুয়ারি প্রথম দিকে এসেছিলাম। আচ্ছা, তো ওই যে আসার পর প্রথম ফিলিংসটা কেমন হয়? আসার পর নয়, মানে এখনও মানে ইট হ্যাজ বিন 24 ইয়ার্স যে আমি মানে পার্মানেন্টলি ত্রিপুরার বাইরে আছি, কিন্তু এখনও হোম সিকনেসটা মানে একদম অ্যাজ ইট ইজ আছে আর কি। মানে আচ্ছা। এখনও যখন আগরতলার টিকিটটা কাটি যেদিন, সেদিন থেকে কাউন্টডাউন স্টার্টস যে আর আর এক সপ্তাহ, আর 5 আচ্ছা। দিন, আর 3 দিন, আর 2 দিন, এই তো কালকে যাচ্ছি। তো বাট যখনই আসি, আসার পর মনে হয় যে সে যত দিনের জন্যই আসি, যেরকম এবার আমি 5-6 দিনের জন্য এসেছি। অন্য সময় তো যখন সিজন টাইমে আসি তখন একদিনে শো করি, পরদিনই চলে যাই। তো এই 5-6 দিনও মনে হচ্ছে অলরেডি 3 দিন চলে গেছে আর কি, মানে হুট করে চলে হুট যায়। করে হ্যাঁ, চলে যায়। ভালো exactly. সময়গুলো হয়তো বা এরকমই হয় একদমই একদমই যে তাই। খুব তাড়াহুড়ো করে চলে যায়। ঠিক। সেই সঙ্গে আজকে সঙ্গীত শিল্পী আমরা কৌশিক রায়চৌধুরীকে যেমনটা পেয়েছি, সে সঙ্গে পেয়েছি কিবোর্ডে সমীরণ দাসকে এবং হ্যান্ডসনিকে পেয়েছি তমাল দাসকে। আপনারা সবাই চেনেন এই দুটো মুখকে এবং তাদের বাজনাও কিন্তু অসাধারণ, সেটাও কিন্তু হলফ করে বলা যায়। কৌশিকদা, যেহেতু তোমাকে কাছে পেয়েছি তাই অনেকগুলো প্রশ্ন আমার মনের মধ্যে জমে আছে, কারণ আমি যখন ছোট থেকে বড় হই তখন ওই যে কৌশিক রায়চৌধুরী ওই নামটা শুনে শুনে বড় হওয়া। আচ্ছা। তোমার ওই প্রোগ্রামে গিয়ে পার্টিসিপেট করা থেকে শুরু করে তোমার জার্নিটা তখন, মানে আমি যখন ছোট হই তখন ওই সময়টা থেকে শুরু হওয়া। হ্যাঁ, তুমি যখন ছোট ছিলে আমিও ছোটই ছিলাম। জোকস অ্যাপার্ট, যাই হোক, এই যে তোমার যেটা সুরেলা সফর, এই সফরটা ঠিক কবে থেকে শুরু করলে? মানে আমি যদি বলতে চাই একেবারে আমি 4 বছর বয়স থেকে গান শিখছি। মানে প্রথম আমার মা হলো আমার সঙ্গীত গুরু। এবং আহ, মানে আমার তখন সেন্স নেই যবে থেকে বেসিক্যালি আমি মানে মার থেকে শিখছি। বিকজ প্রত্যেক দিন সন্ধ্যা আমার দিদা আমাকে গল্প বলে যে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা মা স্কুলে পড়াতেন প্রাচ্য ভারতীতে। আচ্ছা। তো মা বাড়িতে এসে ফ্রেশ হয়ে তারপর সন্ধ্যেবেলা, তখন তো মানে আমার 2-3 বছর বয়স যা হয়, মা নিজে রেয়াজ করতেন এবং পাশে আমাকে বসিয়ে রাখতেন এবং ওদের যা বলে সা বল এ কর, মানে ওরকম আর কি, একটা সুর সুর ধরে দেখি তো পারিস কিনা, মানে বাচ্চাদের সাথে যেভাবে হয়। তো মোটামুটি প্রথাগতভাবে শেখা শুরু আমার 4 বছর বয়সে। তারপর একে একে গুরুদের কাছে যাওয়া। স্বর্গীয় নারায়ণদেব বর্মন, উনি হলেন প্রথম আমার মানে প্রথাগত গুরু। তো ওনাকে 1.5-2 বছরের মধ্যে আমি হারিয়েছি, তখন একদম ছোট ছিলাম। তারপর তো আমাদের সবার প্রিয় শ্রী ননীগোপাল চক্রবর্তী মহাশয় স্বর্গীয়, এবং স্বর্গীয় রতন সেনগুপ্ত মহাশয়, তাছাড়া রজত স্যার, তাছাড়া আরও 1-2 জনের কাছে আমি মানে মাঝখানে খুব অল্প সময়ের জন্য তালিম নিয়েছি। বাট বেসিক্যালি ননী স্যার এবং রতন স্যার, এই দুজনের কাছে এখানের পুরো তালিম নেওয়া। এবং পাশাপাশি রবীন্দ্রসঙ্গীত আমি এই আকাশবাণীতে, যুববাণীতে অনেক বছর একটানা গিয়েছি। তো তখন মানে ওটাকে কি বলে, মানে ফর এক্সপার্ট ওপিনিয়নের জন্য স্বর্গীয় সমীরকান্তি দাসের কাছে যাওয়া।
আচ্ছা। এবং সমীর দাস, আমি জেঠু বলতাম, তো সমীর জেঠু মার গুরু ছিলেন। মানে আমি কোনোদিনও প্রথাগতভাবে ওনার কাছে শিখিনি, কিন্তু মা আমাকে এই দূরদর্শনের জন্য এবং আকাশবাণীর জন্য যখন রবীন্দ্রসঙ্গীত কিছু তুলিয়ে দিত, তো আমি ওটাকে রিফাইন করার জন্য স্যারের কাছে যেতাম, জেঠুর কাছে যেতাম। একবারে এক জায়গায় বসে 1 to 1 4টে 5টা 6টা গান মা তুলিয়ে দিয়েছে, তুমি শুনে বলো ঠিক হচ্ছে কিনা। তো মোস্টলি বিকজ মা তো ওনার কাছেই শিখেছে, তো মোস্টলি 98% ঠিকই হতো, যা এদিক ওদিক একটু থাকতো রেকটিফিকেশন, ওটা জেঠু করিয়ে দিত। তো আচ্ছা। সেই সূত্রে আমি বলবো জেঠুকেও আমি গুরু হিসেবেই পেয়েছি। তারপরে আমি শহর ছাড়ার পর কলকাতায় গিয়ে খুব বেশি কারোর কাছে শিখিনি, বিকজ প্রত্যেকের কাছ থেকেই শিখছি। মানে একটা যা হয় না, মানে বড় শহরে বড় এক্সপোজারে আমার কালিগসদের থেকেও শিখছি। তো ওখানে গিয়ে আমি রানা প্রতাপ সরকারের কাছে প্রথম তালিম নিয়েছি, আর এখন আমি গৌতম ঘোষাল মহাশয়ের কাছে তালিম নিচ্ছি। তুমি তালিম নিচ্ছ, তোমার শুরুটা আমরা শুনলাম, কিন্তু এই যে প্রোগ্রামসের পর প্রোগ্রামস করছো, দর্শক তোমাকে এত ভালোবাসা দিচ্ছে, তারা মন্ত্রমুগ্ধ হয়ে তোমাকে শুনছে, আমরা কি সেই সুযোগটা পাবো না আজকে প্রথম শুরুতেই? এই আচ্ছা আচ্ছা, প্রথমেই বলিনি, মানে আমি যেহেতু এবার একদম ভেকেশনে এসেছি, তো হ্যাঁ। গান বাজনার কোনো প্ল্যানই ছিল না। আচ্ছা। হঠাৎ করেই তোমার ফোনটা পাওয়া, এবং গতকালকেই বোধহয় কথা হলো আমাদের। কথা হলো, হ্যাঁ। তো আমি কিন্তু প্রচণ্ড সর্দি কাশি নিয়ে ভুগছি, সেই অবস্থার মধ্যে এসেছি। আমার ভাইরা আছে, তমাল আছে, সমীরণ আছে, যদি একটু সাপোর্ট করে আমাকে, দেখি কিছু শোনানো যায় কিনা। তো আমার একটা প্রিয় গান, মান্না দে সাহেবের বাংলা গান শোনাচ্ছি। আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়ায়। আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়ায়। তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ? তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ? দেখো না মনের দ্বন্দ্ব, সব ছেড়ে চলো যাই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়ায়। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আহা আহা আহা। আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত। আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত। যদি বা ঘটে অনর্থ, তবুও তোমায় চাই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আহা 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 আহা। এই যে তোমারই জন্য গানটা যে গেলে, কাকে ডেডিকেট করলে বলো তো? আমি অ্যাকচুয়ালি ডেডিকেট করেছি আমার ত্রিপুরা যারা ফ্যান্স বা আমার যারা ভালোবাসে তাদেরকে, বিকজ তারা অনন্য, ইউনিক। বিকজ আমি প্রথম থেকে যদি এই সাপোর্টটা, মানে একটা দেখো, একজন আর্টিস্টকে মানে
যতটাই সাকসেসফুল হয় তার পেছনে ওর বা ওদের পরিশ্রম থেকে বড় যেটা হয় কি, মানে ওর যে কনফিডেন্সটা বুস্ট আপ করা। মানে যে কোনো আর্টিস্ট বলো, স্পোর্টসম্যান বলো, মানে আসল খেলাটা কিন্তু কনফিডেন্সের। মানে তুমি যদি কনফিডেন্ট হও তাহলে কিন্তু আহ, অল্প জ্ঞানেও তুমি অনেক বেশি পারফর্ম করতে পারবে। জ্ঞান তো ডেফিনেটলি দরকার, নলেজ তো ডেফিনেটলি দরকার, কিন্তু কনফিডেন্সটা ভালো থাকলে না পারফরমেন্সটা ওটা রিফ্লেক্ট করে। তো সেই কনফিডেন্সটা প্রথম কিন্তু আমি পেয়েছি আমার ত্রিপুরার মানে শ্রোতা দর্শকদের কাছ থেকে। আচ্ছা তবেই আমি বাইরে গিয়ে সেই কনফিডেন্সটাকে ভাঙিয়েই কিন্তু আমি আজকে পারফর্ম করছি। আচ্ছা, প্রথম দিকে চ্যালেঞ্জের কি মুখোমুখি হয়েছো? চ্যালেঞ্জ কি তোমার সামনে চ্যালেঞ্জ দেখো, এখন যদি মনে হয় মানে এখন মানে তো অনেক ইজি হয়ে গেছে, মানে সোশ্যাল মিডিয়া চলে এসছে, হ্যাঁ, রাতারাতি ফেমাস হয়ে যাওয়া যায়, হ্যাঁ, নাম কামায়। আমার তো এটা বেশি চ্যালেঞ্জ মনে হয়। বিকজ রাতারাতি যারা ফেমাস হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, হ্যাঁ মানে অনেক কিছু করে যারা ফেমাস হচ্ছে, মানে XYZ, তাদের ফেমাস হওয়ার কথাই নয়। আর যারা ট্যালেন্টেড লোকজন, যারা সোশ্যাল মিডিয়াটা অতটা হ্যান্ডেল করতে পারে না, তারা শুধুমাত্র ফেমাস হতে পারছে না ওই কারণে যে ওরা সোশ্যাল মিডিয়াটা হ্যান্ডেল করতে পারে না। তো এখন সাকসেসফুল হওয়ার জন্য, ফেমাস হওয়ার জন্য, পপুলার হওয়ার জন্য তোমাকে টেক মানে হতে হবে, মানে কি বলে, টেক স্যাভি হতে হবে। মানে তোমার সোশ্যাল মিডিয়াটা আগে হ্যান্ডলিং করতে, গান পারো না পারো, নাচ পারো না পারো, অ্যাক্টিং পারো না পারো, তোমার সোশ্যাল মিডিয়াটা আগে হ্যান্ডেল করতে জানতে হবে। মানে দ্যাট ইজ দ্য স্কিল মানে উইচ ইজ রিকোয়ার্ড ইন দিস টাইম। তো আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটা মনে হয়। আমার মনে হয় যৌবানীর যারা আজকে আমাদের অনুষ্ঠান শুনছে, আমার শ্রোতা বন্ধুরা, তাদের জন্য এটা কিন্তু একটা টিপস হতে পারে হ্যাঁ। যে গান তুমি ভালো গাও, সেই সঙ্গে তুমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করছো, সেই সঙ্গে সোশ্যাল মিডিয়াতে কি করে আপলোড করতে হয় সেটা শেখাটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। যেহেতু আমাদের ত্রিপুরার রত্নকে আমরা সামনে পেয়েছি, একেবারে স্টেজে মঞ্চে আমি দেখি দাঁড়িয়ে গান গাইতে, হেঁটে চলে, স্পটলাইট নিয়ে আজকে গান অন্যভাবে। করতে। আজকে আজকে অন্যভাবে। একটু অন্যভাবে শান্তশিষ্ট হয়ে বসে হারমোনিয়াম সামনে গান মানে গাইছো। অনেক এই অনেক বছর আগে, অনুভূতিটা কিরকম? হ্যাঁ ওটাই বলছিলাম যে অনেক বছর আগে, মানে আমি যখন পুরো আকাশবাণীর গেট থেকে শুরু করে এই রেকর্ডিং রুম অবধি আমি যে হ্যাঁ যতটা ঢুকে এসেছি না, মানে আমার প্রথমেই তো মানে আমার গুজবাম্পস হচ্ছে। প্রথমেই তো আমার মানে গুরুজি মানে ননী স্যারের কথা মানে খুব মনে পড়ছিল। মানে প্রত্যেকটা ঘর থেকে মনে হচ্ছে ওনার ভাইবস আসছিল। মানে আমি যখন এখানে পরপর কাজ করেছি তখন স্যার এখানে বোধহয় ডিরেক্টর বা কিছু ছিলেন, মানে হেড অফ দিস ছিলেন। তো ননী স্যারেরকে ওইভাবে পাওয়া মানে সব জায়গায় মনে হচ্ছে উনি বিরাজমান। আর প্রত্যেকটা এক্সপিরিয়েন্স কীভাবে তখন আসতাম, মা আসতো আমার সাথে, বাবা আসতো কখনো আমার সাথে, তারপরে এখানে এসে বসে রিহার্সাল করতাম, ওখানে বসে থাকতাম, ওখান থেকে এখানে আসতাম। কত বছর, মানে অ্যাটলিস্ট 17-18 বছর বা 20 বছর তো হবেই, মানে আচ্ছা 20 বছর হবে না, হ্যাঁ 15-16 ইয়ার্স তো হবেই। মানে বেশ। পরে এসে এইখানে এইভাবে বসা আর কি। মানে থ্যাংক ইউ সো মাচ এই সুযোগটা আমাকে দেওয়ার জন্য। বেশ, তুমি রিয়েলিটি শো করেছিলে। রিয়েলিটি শোতে সবাই চান্স পায় না, সেখানে গিয়ে মঞ্চের সামনে গিয়ে একটা ছোট্ট রাজ্য থেকে ত্রিপুরা, এখন তো ত্রিপুরার নাম অনেকেই জানে, অনেকেই চেনে, ঠিক। আহ, কিন্তু তুমি যখন যে সময়টাতে গেছিলে তখন ত্রিপুরার নাম অনেকেই জানেন না একদম। বলতে গেলে। সেই সময়টাকে তুমি কি করে পাস করেছো? যখন দেখেছো সামনে গিয়ে বড় বড় দিগ্গজ লোকেরা বসে আছে, তাদের সামনে গান গাওয়া, একটু আগে কনফিডেন্স লেভেলের কথা বলছিলে, ওই যে কনফিডেন্টলি নিজেকে প্রেজেন্ট করা, সেটা সেটা কিভাবে করলে? দেখো, স্টেজের আগে এবং স্টেজের পরে মানে মানে এক্স্যাক্টলি ওই মোমেন্টের কথা জিজ্ঞেস করছি, যখন তুমি ফার্স্ট অডিশন দিতে যাও। হ্যাঁ, এবার ওটাই বলছি যে স্টেজে ওঠার আগে এবং স্টেজ থেকে নামার পর, মানে যখন রেজাল্ট দেবে হ্যাঁ বা মানে ফাইনালি কি হচ্ছে না হচ্ছে, আমি একদম ফার্স্ট অডিশন থেকে বলছি। তো ওই সময়গুলো মানে প্রচণ্ড নার্ভাস ছিলাম, প্রচণ্ড উইক ছিলাম ভেতর থেকে। মানে কি হবে কিচ্ছু জানি না, এত ট্যালেন্টস, এত ভিড়, এত লোকজন থ্রু আউট ইন্ডিয়া থেকে আসছে, তার মধ্যে আমি একটা মানে ছোট্ট একটা মানুষ, ছোট্ট একটা এরকম, মানে নিজেকে অনেক, মানে কতটা যে ছোট লাগে আর কি, ওই জায়গাতে মিনিয়েচার মনে হয়। কিন্তু জানি না, মা বাবার আশীর্বাদে, সবার ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে, যে মুহূর্তটা আমি মাইক্রোফোন হাতে স্টেজে ছিলাম, ওই সময় আমার চোখ বন্ধ ছিল, আমি কাউকে চিনতাম না, মানে কাউকে পরোয়া করিনি। মানে আই ডিডন্ট বদার অ্যাবাউট এনিওয়ান, যে যা হবে আমি করতে পারবো। মানে
আমাকেই করতে হবে, এখানে আমাকে কেউ 1 ইঞ্চি কিছু করে দেবে না। সো ওই মোমেন্টটা আমি নিজের ওপর ভরসা রেখে, নিজের ওপর কনফিডেন্স রেখে আই জাস্ট পারফর্ম ফর দ্যাট টাইম। তুমি শুধু পারফরমেন্স করেছো, আর আমাদের ত্রিপুরায়, আমাদের রাজ্যে তখন কৌশিকময় হয়ে গেছে সত্যি কথা বলতে গিয়ে। এবং মানে আমার মা বাবারা আজকের দিনে দাঁড়িয়েও কৌশিক বলতে সবটা জানে, যে কৌশিক রিয়েলিটি শোতে গেছে, কৌশিক দাদাগিরিতে গেছে, কৌশিক আলকা ইয়াগনিকজির সঙ্গে প্রোগ্রাম করেছে, স্টেজ শেয়ার করেছে। মানে ওদের কাছে তুমি একবারে মহান ব্যক্তি। আমার একটা জিনিসের সাথে মনে হয় কি, মানে তো রিয়েলিটি শোতে তো আজকের দিনে বলতে নেই, বাট যতটা আমরা দেখি, যতটা আমরা এখন মোটামুটি ফিল করি, যে দের ইজ নাথিং কল রিয়েলিটি ইন রিয়েলিটি শোজ ইন টুডেজ টাইম। মানে এখন প্রচুর রিয়েলিটি শোজে অনেক পোস্ট প্রোডাকশন কাজ হয়, যেখানে তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখবে যে সবাই সুরে গায়, সবাই তালে গায়, সবার এক্সপ্রেশন ফ্যান্টাস্টিক। তাহলে ওটা রিয়েলিটি শোতে এসছে কেন? ওরা ডিরেক্ট প্লেব্যাক করুক। তো মাই পয়েন্ট ইজ দ্যাট। তো আমাদের সময় অনেক অনেক বছর ধরেই সারেগামা বলো, ইন্ডিয়ান আইডল বলো, ভয়েস অফ ইন্ডিয়া বলো, এগুলো না তুমি মনে করে দেখো, যে যারা বড়রা আছেন, যারা শুনছে আমাকে, তাদেরকে বলা আমার, বিকজ তারা ওটা রিলেট করতে পারবে। ওখানে লোক বেসুরো গাইতো, জাজ বলে দিত ওই জায়গাটা সুর হয়নি, এক্সপ্রেশন ভুল হতো, বলে দিত এটাকে এইভাবে বলে না, ওইভাবে বলে। সেগুলো নেই এখন। সবাইকে মানে ওই গোল্ডেন মাইক, সবাইকে স্ট্যান্ডিং ওভেশন, সবাই পারফেক্ট গাইছে। সো দের ইজ নো রিয়েলিটি ইন রিয়েলিটি শো, আই ফিল। এটা আমার ওপিনিয়ন। যেটা বলার ছিল যে ত্রিপুরার নাম উজ্জ্বল করার জন্য কিন্তু আমি শুধু রিয়েলিটি শো, মানে তখন তো এসব বুঝতামও না, এনিওয়ে আমি অনেক ছোট ছিলাম। কিন্তু আমার মনে হয় আমার না প্রত্যেক দিনের সংঘর্ষ, প্রত্যেক দিনের স্ট্রাগল, প্রত্যেক দিনের ফাইট, মানে আমি বাইরে থেকে যেটা করছি, এন্ড অফ দ্য ডে আমার খুব ভালো লাগে যখন কলকাতাতে বা বম্বেতে বা ব্যাঙ্গালোরে গিয়ে শো করছি, বলছে তুমি ত্রিপুরা ছিলে না? হ্যাঁ, এবার কলকাতায় মানে আমার যত কালিগসরা আছে, আরে কৌশিকের, কৌশিক কোন কৌশিক? আরে আগরতলার কৌশিক। আমার ওটাই অ্যাচিভমেন্ট, ওইটুকু, দ্যাটস ইট। যে আমাকে ত্রিপুরার সাথে যুক্ত করে যখন কেউ ডাকে যে ত্রিপুরার কৌশিক বা আগরতলার কৌশিক, আমি ওখানেই খুশি। দ্যাট ইজ মাই অ্যাচিভমেন্ট। বেশ, আরও কিছু জানবো। আরেকটা গানে ফিরি। অবশ্যই। মানে তুমি যেখানে বসে আছো সেখানে আবদারের আচ্ছা, আরেকটা কথা আমি বলতে চাই, মানে অবশ্যই। খুব বলতে ইচ্ছে করছে যেহেতু ত্রিপুরার প্রসঙ্গে কথা হচ্ছে। মানে আই ফেল সো প্রাউড যখন কৃষ্ণকলির নাম দেখেছি আমি, সোনুজির সাথে গান গেয়েছে। হ্যাঁ, বিকজ প্রণব আঙ্কেল মানে অনেক বছর ধরে আমরা একসাথে দূরদর্শনে কাজ করেছি, উনি এখনো আছেন ওখানে। হ্যাঁ, এবং ছোটবেলা থেকে ওনার আবৃত্তি শুনেছি। কৃষ্ণকলিকে আমি মানে পার্সোনালি অতটা চিনতাম না, ও অনেক ছোট ছিল তখন, বাট আই ফেল সো প্রাউড। মানে এটাই ভালো লাগে যখন শুধু আমি কি করছি নয়, মানে ত্রিপুরার অন্যরাও কি করছে বাইরে গিয়ে, অনেকেই করছে। তার মধ্যে আমি ডেফিনেটলি কৃষ্ণকলিকে কনগ্র্যাচুলেট করতে চাই, এবং আমার শ্রোতা বন্ধুদেরকে বলবো যে ওকে আরও আশীর্বাদ করুন সবাই, যাতে আমাদের নাম উজ্জ্বল করতে পারে। সত্যিই তাই। গানে ফিরবো, কেননা আজকে আবদার আমি আর আটকে রাখতে পারছি না, কারণ অনেক দিন পর তোমার সঙ্গে দেখা, তাই তুমি যা শোনাতে চাইবে তাই শুনবো। শুধু অনেক প্রশ্ন রয়ে গেছে আমার, সেই প্রশ্নগুলোর কিন্তু আমি উত্তর নিশ্চয়ই তোমার থেকে নেব। ঠিক আছে। নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধু, বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধু। ফুল ফোটানোর ছলে আমি ভরে
সারা মন কেন তুমি চোখে সাজালে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসে। জনম সফল হবে বধুয়ার ঘরে আজ, শরমের আড়ালেতে দেখা যাবে ফুল সাজ, নিশিরাতে বিরহের নিশিরাতে বিরহের বাঁশিও রেখে বাজায়, ভালোবেসে কেন বধূ আজ শুধু কেঁদে যায়, সেধে সেধে কেন তুমি মরণ নিলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসী। গানের পরে আর কি বলবো, অসাধারণ, কিয়া বাত, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম। মানে এই শব্দগুলো হয়তো বা অনেকটা ছোট, মানে আমি আরো বাড়িয়ে বলতে চাই, কিন্তু বলা হয় না যে খুব ভালো শোনার পর মানুষের স্তব্ধ হয়ে যায়, ঠিক সেরকমটাই হয়ে গেছিলাম এই গানটা শোনার পর। আচ্ছা, আরেকটা প্রশ্ন, তোমার সহধর্মিণী শ্রীলাদি, একেবারে গানে গানে যোগ, একদম, যদি আমি একদম। ভুল না হই, একদম ঠিক 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 না? ঠিক। এই যে গানে গানে পরিচয়টা কিভাবে, এবং আজকের দিনে দাঁড়িয়ে একজন আরেকজনকে এই যে পরিপূরক করা, তোমার এই সাপোর্ট সিস্টেম হওয়া তোমার জন্য কি, মানে এই যে বদির একটা তোমার প্রতি একটা দায়বদ্ধতা বলো কিংবা Contribution. ভালোবাসা ভালো, সেটা নিয়ে একটু যদি বলো। দেখো, আমাদের আলাপ হয়েছিল, আমরা দুজনেই ত্রিপুরার, কিন্তু আমরা ত্রিপুরায় কোনোদিন কাউকে দেখিনি। আচ্ছা, মানে যখন আমরা এখানে থাকতাম তখন আমাদের আলাপ ছিল না। আমাদের আলাপ হয়েছে কলকাতায়, আর ও হোমসিক ছিল, আমিও হোমসিক ছিলাম, তো সেটা হলো প্রথম সূত্র, আচ্ছা, যে দেশের মানুষকে পাওয়া, যে আচ্ছা চল আমরা দেখা করি, আমরা আড্ডা মারি। মানে ও আগরতলার কিছু গল্প বলতো, আমি আগরতলার গল্প বলতাম, তো ওই মেমোরিজ নিয়ে দিন কাটানো। তারপর যখন আমরা ন্যাশনাল রিদম গ্রুপ ফর্ম করি এখানে ইন দ্য ইয়ার 2001, তখন ওর ইন্টারেস্ট ছিল না, মানে ও কথাকে অনেক ছোটোবেলায় মানে স্কলারশিপ পেয়েছে, বিশারদ করেছে, ক্লাসিক্যাল ভোকালে করেছে, কিন্তু ওর কোনোদিনও হিন্দি গান বা স্টেজে গান গাওয়ার কোনো ইচ্ছে বা ওর বাড়িরও কারোর ইচ্ছে ছিল না। বাট ওই যা হয় আর কি, ডেস্টিনি ছিল, তো সেইভাবে একজন ফিমেল সিঙ্গারের ভ্যাকেন্সি ছিল ওখানে, এবং এমন একজন ফিমেল সিঙ্গারের ভ্যাকেন্সি ছিল, আজকে সমীরণ রয়েছে এখানে যে ন্যাশনাল রিদমের এখন মেম্বার, তো বাট তখন ও ছিল না ডেফিনেটলি। তো তখন এমন একটা ফিমেল সিঙ্গারের ভ্যাকেন্সি ছিল যে রিকোয়ারমেন্ট ছিল, যে যাকে আগরতলায় কেউ দেখেনি। আচ্ছা, তো আমরা কলকাতায় যেরকম কেকা ঘোষাল প্লাস আমার আরও যারা ফ্রেন্ডসরা রয়েছে তাদের অনেককে ফোন করেছিলাম যে তুই একটু পুজোর সময় গাইতে পারবি, বা 4-5টা শো আছে এসেই, কেউ ফ্রি ছিল না। আচ্ছা, তখন আমি, পাপলুদা মানে রাকেশ সাহা, বিশুদা, আমরা প্ল্যান করলাম যে শ্রীলাকে বলি, কারণ ওকে তো কেউ এখনো দেখেনি আগরতলা, মানে শি ইজ আ ফ্রেশ ফেস। তো সেইভাবে ওর এন্ট্রি ন্যাশনাল রিদম গ্রুপে। তারপর তো প্রায় 7-8 বছর বোধহয় আমরা একসাথে শোজ করেছি। তারপর তো এবং প্রত্যেক দিন শো থেকে নেমে, মানে এটা আমার খুব ভালো লাগে বলতে, শেয়ার করতে সবাইকে, যে শি ইজ মাই বেস্ট ক্রিটিক। আচ্ছা, হ্যাঁ, মানে ছোটোবেলা থেকে আমি মাকে সমালোচক। পেয়েছি বেস্ট ক্রিটিক হিসেবে, বিকজ মা সবসময়, মানে এখনও মা টিভিতে যখন কারো গান শোনে, রেডিওতে কারো গান শোনে, মা বলে ওর গান শুনলাম, দারুণ গাইছে, কি গাইছে তুমি শুনবে, হ্যাঁ, মানে এসে তো মার এখনও মনে হয়
যে ছেলের থেকে সবাই ভালো গায়, এবং দ্যাট ইজ গুড। আচ্ছা এবং আমার ওয়াইফের মোস্টলি ওর সাথে যেটা হতো, আমি স্টেজ থেকে নেমে ওকে ধরো 10টা গান রোজ গাই, রোজ 10টাই গান গাইছি, আমি ওকে বলতাম রেটিং। মানে আজকে ধরো নয়ন সরসী 1 নম্বর, মানে ফার্স্ট হয়েছে, মানে আজকে এত ভালো গিয়েছে নয়ন সরসী ফার্স্ট হয়েছে, সেটাই ধরো 2 দিন পর থার্ড হলো, মানে নয়ন সরসীর থেকে বেটার ওই গানগুলো হয়েছে, বাট নয়ন সরসী অতটা ভালো হয়নি, থার্ড বা ফোর্থে চলে এসেছে। তো ও রেটিং দিত আমাকে, আচ্ছা আমি জাস্ট নামতাম, ওই ঘাম মুছতে মুছতে বললাম বলো, এবার ও পাশ থেকে আজকে ওটা ফার্স্ট, ওটা সেকেন্ড, ওটা থার্ড, আর একদম বাজে হয়েছে ওটা 8 নম্বর গানটা বা 9 নম্বর গানটা, ঠিক আছে। তো দেন ওটা আমার ভেতরে একটা জেদ কাজ করতো, কেন বাজে হলো, আমি তো ফুল এফোর্ট দিয়েছি। তো নেক্সট দিন আমি ওটাকে বেটার করা ট্রাই করতাম। সো দ্যাট ওয়ে উই স্টার্টেড। এবং এখন তো সবাই জানে ও নিজে MBA করা মেয়ে, ও গান এত ভালো গায়, বাট ও সব কিছু ছেড়ে ছুড়ে আমাকে ম্যানেজ করছে। হ্যাঁ তো শি হ্যাজ গিভেন হার 24/7 টু সেটাই বলছিলাম, তোমার একেবারে কৌশিক রায় মানে চৌধুরী আমি কি ড্রেস পরবো, আমি কিভাবে হ্যাঁ। স্টাইল করব, আমি কি গান গাইবো, কিভাবে মানে প্রেজেন্টেশন ডেফিনেটলি আই ওয়ার্ক অন দ্যাট। বা ও বিভিন্ন লোকের, মানে বলিউড আর্টিস্ট বা বাইরের আর্টিস্টদের এখন ইনস্টাগ্রাম ফেসবুকে সব দেখে দেখে, আচ্ছা সি দিস, ও এইভাবে এটা করছে, ইউ ক্যান ট্রাই দিস, এইভাবে, মানে এই পুরো ব্যাপারটা আর কি। তো ওই সাপোর্টটা আমি ওর থেকে একদম 100-এ 100 পাচ্ছি। বেশ, থ্যাঙ্কস এটা গড। কিন্তু হ্যাঁ কোম্পানিয়ান, মানে আমরা যদি বলি সহধর্মী বা আমাদের যে প্রিয় মানুষগুলো, ঠিক এমনই হওয়া উচিত, একজন ঠিক। আরেকজনের পরিপূরক হওয়াটাই দরকার আমার মনে হয়। এবং সেক্ষেত্রে আমি একটা প্রশ্ন করি আমাদের যুবাদের উদ্দেশ্যে রেখে, আহ, অনেকেই আছে গান গায় কিন্তু গানটাকে না অ্যাজ এ প্রফেশন নিতে চায় না। তুমি যেরকম গানকে তোমার একেবারে ধ্যানে জ্ঞানে রক্তে নিয়ে নিয়েছো, অনেকেই রয়েছে যারা গানটাকে শেখে কিন্তু সাইডে রাখে, চাকুরিমুখী জীবনে ওই পয়সা রোজগারের ক্ষেত্রে দৌড়াতে থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে তুমি ওদের কি সাজেশন দিতে চাইবে? দেখো, প্রথম কথা হলো যে যেটা চায়, আমার সেটা হলো মূল বক্তব্য, যে তোমার ইচ্ছেটা কি। বিকজ আজকের দিনে আমার যে স্কুল ফ্রেন্ডসরা আছে, তারা পুরো দেশ জুড়ে বিদেশে সবাই চাকরিরত, এবং সবাই, যেহেতু আমি শিশু বিহারে ছিলাম এবং আই ওয়াজ অলসো ভেরি গুড ইন অ্যাকাডেমিক্স, তো আমি সবসময় ফার্স্ট সেকেন্ড থার্ড হতাম। সায়েন্স নিয়ে 12 অবধি পড়েছি, তারপর ইঞ্জিনিয়ারিং করেছি, MBA করেছি। তো আমারও কিন্তু কোনোদিন আমার ফ্যামিলিও চায়নি যে আমি এটাকে প্রফেশন হিসেবে নিই। আচ্ছা হ্যাঁ, বাট আমার বাবা যেহেতু শোজ অর্গানাইজ করতেন বম্বে আর্টিস্টদের দিয়ে, মানে মান্না দে সাহেব, হেমন্ত মুখার্জি, কিশোর কুমার, আশা ভোসলে, বাপি লাহিড়ী, R.D. বর্মন, ত্রিপুরায় যত বড় বড় শো হয়েছিল সেই মানে 90s সময়, সব আমার বাবাই অর্গানাইজ করেছে, মিঠুন চক্রবর্তী, কুমার শানু, সব, এবং পুরো নর্থ ইস্টে। তো বাবার একটা ইচ্ছে ছিল যে ছেলে এরকম স্টেজ শো করবে, মানে যেরকম আমি ওনাদের দিয়ে করাই, সেরকম আমি একদিন ছেলেকে দিয়েও করাবো। বাট আমি জানি না, এখন তো বাবা নেই, তো মানে, বাট আমার মা বা ফ্যামিলির কেউ চায়নি যে আমি এটা প্রফেশনালি নিই। আচ্ছা ঠিক আছে, প্রফেশনালি ডাক্তার ইঞ্জিনিয়ার হও, MBA করো, পোস্ট গ্রাজুয়েশন করো, ভালো চাকরি করো, শখে গান গাইবে, ছেলে ভালো গান গায়, বাস দ্যাটস ইট, ওইটুকু। তো এইটা সামহাও আমার ভেতরে একটা মানে অ্যাডিকশন টাইপের হয়ে গেছিলো, যেহেতু আমার পড়াশোনার প্যারালালি আমি শোজ করছিলাম, করতে 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 বিভিন্ন স্টেপ, যেরকম ভয়েস অফ ইন্ডিয়া, তারপর ওপেন স্টেজ, তারপর আলকাজির অফার, আলকাজির সাথে গাওয়া শুরু। তো এই সব কিছু মিলে আমার ভেতরে ওটা হয়তো বা ঢুকে গেছিলো যে এটা করব, মানে আই নিড টু ডু ইট। তো আমি ওটাই বলছি, মানে আমার ছোট যারা বা যারা এখনও অ্যাসপায়ারিং, তাদেরকে বলছি যে আগে দেখো যে তুমি কি চাও, কারোর কথায় যেও না। মানে অনেক মা বাবা আছে বাচ্চাদেরকে ছোটোবেলা থেকেই রিয়েলিটি শোতে পাঠাচ্ছে, 10 জন গুরুর কাছে গান শেখাচ্ছে, সিঙ্গারই বানাবে। আরে ছেলেকে জিজ্ঞেস করো সিঙ্গার হতে চায় কি না, মেয়েকে জিজ্ঞেস করো সিঙ্গার হতে চায় কি না, ও হয়তো বা আর্টিস্ট হতে চায় বা ডান্সার হতে চায় বা ও ডাক্তার হতে চায়। তো ফার্স্ট থিং ইজ হোয়াট ইউ ওয়ান্ট। বিকজ একটা কথা আছে, তুমি যদি তোমার হবিকে প্রফেশন বানাও, তাহলে ইউ আর নট ওয়ার্কিং আ সিঙ্গেল ডে। মানে আমি যেরকম আমার হবিকে প্রফেশন বানিয়েছি, এই যে আমি এসছি, দিস ইজ পার্ট অফ মাই ওয়ার্ক, বাট আই এম এনজয়িং ইট। বাট এটাই যদি আমার এখন গিয়ে কোনো ফাইল ঘাঁটাতে হতো, তখন আমার মনে হতো বাবা কখন অফিস থেকে বেরোবো।
সো ইউ হ্যাভ টু লাভ হোয়াট ইউ আর ডুইং। তো কাজ ওটাই করো, প্রফেশন ওটাকেই বাছো যেটা তোমার করতে ভালো লাগে। কারণ এখন তো এত মানে বড় হয়ে গেছে পরিসরটা। আমাদের সময় তো মা বাবারে ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া কিছু বুঝতোই না। এখন তো কত রকমের প্রফেশন চলে এসছে, কত রকমের স্কোপ চলে এসছে। সত্যিই তাই। কিন্তু এই মাঝখানটা একটু জিজ্ঞেস করি, কখনো কি মনে হয়েছে যে হাল ছেড়ে দিয়েছি বন্ধু, আর পারছি না ধরতে মানে মিউজিকে মিউজিকে, মানে কখনো জার্নিতে, এই যে তোমার লম্বা জার্নি গানের সঙ্গে, এই গানের জার্নিতে মনে হয়েছে কখনো যে আর পারছি না, আর হচ্ছে না, এবার হয়তো বা একটু পিঠটা ঠেকে গেছে দেওয়ালে গিয়ে? আমি শেষাদ্রি একদম অনেস্টলি বলি, সোয়ার অন গড, আমি হাল ছেড়েই রেখেছি, হাল ধরিনি কোনো দিন। মানে অ্যাকচুয়ালি আমি যতটা ডিজার্ভ করি না এর থেকে বেশি পেয়েছি। এবার জানি না, অনেকে আমাকে বলে তুমি কেন প্লেব্যাক করছো না, এই না সেই না। আমি করছি না আর কথা না, যেদিন হবে হবে। আই হ্যাভ নেভার ট্রাইড ফর এনিথিং। আমি আজকে দিনও এই হারমোনিয়াম ধরে বলছি, আজকে দিনও আমি কলকাতায় বসে বা বম্বেতে বসে কাউকে একটা ফোন করি না যে আমি আমায় দেখবেন দাদা আছি, মানে হ্যাঁ হলে ভালো হয়। নো, নাথিং। মাই ওয়ার্ক উইল স্পিক। আমি একটা শো করি, আমার সামনে 100টা লোক থাকে, দে আর মাই জাজ, দে আর মাই মানে ক্রিটিক। ওরা জাজমেন্ট করবে, ওখান থেকে আমি আরও 10টা শো যদি নিয়ে আসতে পারি বাড়িতে, দ্যাটস মাই অ্যাচিভমেন্ট। কেআরসি লাইফটা শুরু কবে থেকে? কেআরসি লাইফটা হঠাৎ করে কিভাবে শুরু হলো? না, বেসিক্যালি আমার এক দাদা আছে ওখানে। কেননা আমি কেআরসি লাইভ নিয়ে কেন এত গুরুত্ব দিচ্ছি, কারণ কেআরসি লাইভ নিয়ে তুমি কিন্তু গোটা দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছ। যদি তোমাকে আমরা ফলো করে, যারা ফলো করে তারা জানে যে কেআরসি লাইভ নিয়ে তুমি কিন্তু দেশ বিদেশ ঘুরছো, তোমার নিজস্ব একটা ব্যান্ড আছে, নিজস্ব একটা পরিচয় আছে। ঠিক। এবার সেটা শুরু বেসিক্যালি আমার সোসাইটিতে অনেকগুলো কৌশিক আছে, মানে কৌশিক মুখার্জি, কৌশিক গুপ্তা, কৌশিক বন্দ্যোপাধ্যায়, আমি কৌশিক রায়চৌধুরী। তো ওখানে কৌশিক ডাকলে 10 জন তাকায়, হ্যাঁ এরকম। তো সেখানে শুরু হয় কেআরসি। আচ্ছা, যে অ্যাব্রিভিয়েশনটা সেখানে শুরু হয়। স্কুল লাইফে তো অনেক কিছু থাকে, মানে মাই নেম ইজ কাফু ইন স্কুল, মানে সেই ব্রাজিলের ফুটবল প্লেয়ার ছিল আমাদের সময় কাফু। তো আমাদের ওখানে অনেকগুলো কৌশিক, তো এক একজনকে কেউ কেডি, কেউ কাফু, মানে ওইভাবে। কিন্তু এখন তো আর ওরকম হয় না স্কুল লাইফের মতো, তো সবাই কেজি, কেআরসি, কেএম ওরকম টাইপের হয়েছে। তো ওই যখন ওই কেআরসি ব্যাপারটা এসছে, আর আমার ফ্যামিলিতে সবাই, মানে আমার বাবাও কেআরসি, কাজল রায়চৌধুরী, আমার জেঠুরাও কেআরসি, মানে কল্যাণ রায়চৌধুরী, কাঞ্চন রায়চৌধুরী, আমার ঠাকুরদা ক্ষিতীশচন্দ্র রায়চৌধুরী কেআরসি। তো আমাদের বাড়িতে ছেলেরা সবাই কেআরসি। তো আমার না একটা হঠাৎ একদিন স্ট্রাইক করলো যে এক তো কেআরসি হলে কি নামটা অত বড়, ছোট হয়ে যায়, মানে টুক করে বলা যায় কেআরসি কেআরসি এরকম করে, হলে কৌশিক রায়চৌধুরী অত বড় নাম। আরেকটা হলো তাহলে আমার যে পুরো ফ্যামিলির যে একটা যে লিগেসি আছে না, লিগেসি, পূর্বপুরুষদের লিগেসিটা আমি তাহলে বহনও করতে পারি, মানে ইন দিস ওয়ে। তো এই যে কেআরসি জিনিসটাকে যদি আমি এগিয়ে নিয়ে যাই, তাহলে কেআরসি দিয়ে আমাদের পুরো লিগেসিটাই চললো। তো দেন আই ফর্ম মাই ব্যান্ড। এবার কী করবো যে এখন আমি এই নামটার পরে না অনেককে দেখেছি অমুক লাইফ, তমুক লাইফ, এই লাইফ, সেই লাইফ রাখতে। বাট আমি যখন রেখেছিলাম তখন ইট ওয়াজ ভেরি সিম্পল অ্যান্ড ভেরি ইউনিক, কেআরসি লাইভ, বিকজ আমি কৌশিক রায়চৌধুরী পারফর্মিং লাইভ ইন ফ্রন্ট অফ ইউ। কিন্তু কেআরসি লাইভ ছাড়াও তোমার আরেকটা ব্যান্ড আছে, সাজদা বয়েজ, যেখানে সুফি ব্যান্ড, হ্যাঁ গৌরব সরকার, গৌরব গায় আমার সাথে, অ্যাসোসিয়েট রাইট। তোমার সঙ্গে তো করেছে। কেআরসি লাইভ হয়েছে আমাদের প্রায় 7-8 বছর বয়স কেআরসি লাইভের, আর সাজদা বয়েজ হয়ে গেছে প্রায় 12 বছর, 11-12 ইয়ার্স। অনেক বছর, অনেক বছর। তাহলে আরেকটা গান শুনি, মানে অনেকক্ষণ কথা হলো, গানটা একটু মিস করছি। ঠিক আছে, ঠিক আছে। একটা নতুন গান, সেটা শোনানোর চেষ্টা করছি। तुम्हारे शहर का मौसम बड़ा सुहाना लगे, मैं एक शाम चुरा लूं अगर बुरा ना लगे, तुम्हारे बस में अगर हो तो भूल जाओ हमें, तुम्हें भुलाने में शायद मुझे ज़माना लगे, ज़माना लगे, ज़माना लगे, तुम्हें भुलाने में
मुझे ज़माना लगे, ज़माना लगे, ज़माना लगे तुम्हें भुलाने में, मुझे ज़माना लगे। माना मेरी ही खता है इस दफा, कल हम पे जो फिदा था अब खफा, यूं ही ना बेरुखी रग यूं ही ना दुखी, दर्द सीने में उठ रहा है बार बार। तू इस तरह से मेरे साथ बेवफाई कर, तू इस तरह से मेरे साथ बेवफाई कर, कि तेरे बाद मुझे कोई बेवफा ना लगे, ज़माना लगे, ज़माना लगे तुम्हें भुलाने में, मुझे ज़माना लगे, ज़माना लगे, ज़माना लगे तुम्हें भुलाने में, मुझे ज़माना लगे। তুমি কাল বাদে পরশু যদি কলকাতাতেও চলে যাও, তোমাকে ভোলাতে আমাদের জামানা লেগে যাবে, সেটাই বলতে পারি আমি। আরেকটা প্রশ্ন তোমার কাছে থাকবে। একবার আমি হ্যাঁ। থ্যাঙ্কস জানাতে চাই হ্যাঁ, দুজনকে, হ্যাঁ। আমাদের তমাল আর সমীরণকে। সত্যি, কিয়া বাত, খুব ভালো বাজিয়েছিস ভাই। সত্যি একেবারে সিনেমাতে যেরকম মিউজিকটা ছিল, হ্যাঁ, ঠিক দুজন অনেক শুধু রকম শুধু দুজনে মিলে মানে হ্যাঁ। ওটা বাজানো ইজ ভেরি টাফ, ডেফিনেটলি। ওদের জন্য একটা হাততালি। হ্যাঁ, একদম। এবং আমি যদি বলি তোমাকে, এই যে তোমার যখন হাই নোটে তুমি করছিলে গানগুলো, হাই পিচে গিয়ে লাগছিল, একেবারে নোটগুলো লাগছিল, সেটা তোমার অধ্যাবসায়ের কারণে তুমি রিহার্সাল করেছো, তুমি রেয়াজ করেছো সেভাবেই। আজকের দিনে অনেকেই ছেলেমেয়েরাই আছে যারা গান শেখে না কিন্তু ভালো গান গায়, তারা রেওয়াজটা হয়তো বা সেভাবে বোঝে না। সেক্ষেত্রে তাদের কি করণীয়, বা তারা কিভাবে নিজেকে এস্টাবলিশ করতে পারে গানের ক্ষেত্রে, বা ফ্লারিশ করতে পারে? দেখুন, ন্যাচারাল ট্যালেন্ট তো অনেকেই থাকে, মানে বাট একটা কথা বলতে চাই যে ন্যাচারাল ট্যালেন্ট কিন্তু কিশোর কুমারজিও ছিলেন, ইভেন সোনু নিগম স্যারও ছিলেন। হ্যাঁ, মানে সবাই জানে সোনুজি এত তৈয়ারি আছে ওনার, বাট তৈয়ারি কিন্তু পরে, মানে আচ্ছা ছোটবেলা কিন্তু উনি শুধু রফি সাহেবের গান শুনতেন এবং গাইতেন, দ্যাটস ইট। আচ্ছা। কোনো প্রথাগত ইয়ে মানে ট্রেনিং ছিল না ওনার। কিন্তু ওনাদেরও কিন্তু একটা সময় শিখতে হয়েছে, এবং শেখাটা ইজ লাইক আ প্রসেস, মানে মানে ওরকম কোনো মানে ক্রেডিটের ব্যাপার নেই। আমার ছেলে না শিখে ভালো গায় বা আমি না শিখে ভালো গাই, আমি ভগবান যেটা দিয়ে দিয়েছে, একটা ট্যালেন্ট দিয়ে দিয়েছে আমার ভেতর, ন্যাচারাল ট্যালেন্ট, ওটা দিয়ে আমি এইটুকু যেতে পারবো। বাট কোথাও না কোথাও গিয়ে একটা হার্ডেল পাবো, ওই হার্ডেলটাকে টপকানোর জন্য একজন গুরুর হাত দরকার। মানে একজন গুরু, একজন টিচার ক্যান হেল্প ইউ টু ক্রস দ্যাট হার্ডেল। তো শেখাটা হলো একটা মানে শেখাচ্ছে কে? টিচার শেখাচ্ছে, গুরু শেখাচ্ছে। তো গুরু আমাদের পথপ্রদর্শক, পাথ ফাইন্ডার। এত রাস্তা আছে না, তুমি যদি এইভাবে চলতে থাকো যে আমি ওইটুকু জানি, আমি গাইতে পারি, দ্যাটস ইট, তুমি একটা জায়গায় যাবে, ওখানেই যাবে, ওখান থেকেই চলে আসবে। তোমার গুরু থাকলে তুমি পথ দেখাতে পারবে যে আরো কোথাও আরো কতটা ফ্লারিশ করা যায়, আরো কত কিছু করা যায়। তো আজকে সাপোজ ধরো আমি রবীন্দ্রসঙ্গীত গাইলাম, হ্যাঁ, মান্নাদের একটা বাংলা গান গাইলাম, বা কিশোর কুমারের একটা গান গাইলাম, অরিজিৎ সিংয়ের একটা এরকম টাইপের ওয়েস্টার্ন বেস গান গাইলাম। তো এই যে এত রকমের গান, বা আরও মানে এখানে তো আমি বেশি গাইনি, মানে আমি স্টেজে তো অনেক রকমের গান গাইতে হয় রোজ, যে এত রকমের গান এবং গান সব রকম মিউজিকের যে একটা ফ্লেভার, ওটাকে মেনটেন করে, যেমন ও তবলাও বাজাচ্ছে, ড্রামসও বাজাচ্ছে ওই হ্যান্ডসনিকের মধ্যে। তো এইটা কিন্তু শিখতে হয়, মানে
আমি এমনি আমার গলা ভালো, আমার হাত ভালো, হ্যাঁ আমি পেয়ে গেছি, ভগবান দিয়ে দিয়েছে, ওটা ইজ নট এনাফ। একটা জায়গায় গিয়ে শিখতে হয়। আচ্ছা, একটা প্রশ্ন দাদা, মানে হয়তোবা অনেকের মনে আঘাতও লাগতে পারে প্রশ্নটাতে। আমরা দেখি যখন ত্রিপুরা রাজ্যে, আমাদের রাজ্যের বুকে হয়তো তমাল এবং সমীরণ যারা এই মিউজিক ইন্ডাস্ট্রির মধ্যে আছে, তারাও হয়তোবা আমার সঙ্গে একমত হবে, যারা যারা ভালো গায়, যারা যারা একটু ওপরের দিকে ওঠে, তারাই বাইরে চলে যায়। আচ্ছা, আমি যদি তোমার ক্ষেত্রে বলি, সেই কৌশিক রয় চৌধুরী হয়ে উঠেছে তখনই যখন কিনা সে বাইরে গেছে, আগরতলা থেকে বাইরে গেছে। দেখো, হ্যাঁ মানে তোমার পয়েন্টটা একদমই জাস্টিফাইড। হ্যাঁ, এবং আমি উল্টো দুঃখ করি এটা নিয়ে, যে আচ্ছা। আমি সবসময় সবাইকে বলি, এবং যারা আমার সাথে ক্লোজ, যারা এখানে ইচ্ছে করলে একটা ইন্ডাস্ট্রি বানাতে পারতো, এরকম কিছু লোক, আমি নাম নেব না, তো আমার বক্তব্য হলো যে ট্যালেন্ট কেন বাইরে যাবে? শুধুমাত্র আজকে মিউজিকের কথা নয়, আজকে যদি মেডিকেল ট্রিটমেন্টের জন্য আমরা কেন বাইরে যাব, আজকে হায়ার এডুকেশনের জন্য আমরা কেন বাইরে যাব, আজকে মিউজিকে বা ডান্সে বা অ্যাক্টিংয়ে ফ্লারিশ করার জন্য আমরা কেন বাইরে যাব? তো সি, আমাদের ছোট্ট শহর, ছোট্ট রাজ্য অনেক কিছু দিয়েছে আমাদেরকে, বাট ইউ হ্যাভ টু কিপ গ্রোয়িং। মানে আমরা একটা জায়গায়, যেমন ওড়িশার নিজের একটা ইন্ডাস্ট্রি আছে, একটা ফিল্ম ইন্ডাস্ট্রি আছে, আসামের একটা ফিল্ম ইন্ডাস্ট্রি আছে, প্রত্যেকটা স্টেটেই মোটামুটি ছোটোখাটো করে কিন্তু একটা ভালো ফিল্ম ইন্ডাস্ট্রি, মিউজিক ইন্ডাস্ট্রি আছে। আমাদের আছে এখানে, ডেফিনেটলি আছে। আমাদের এখানে ককবরক ইন্ডাস্ট্রি ইজ ভেরি মানে হ্যাঁ, কি হ্যাঁ, বলে, মানে সত্যি। ভেরি ফ্লারিশড। কিন্তু আমাদের এখানে যেহেতু হিন্দি গান বাজনা হয়, বাংলা গান বাজনা হয়, হিন্দি বাংলার কিন্তু সেভাবে ইন্ডাস্ট্রি নেই। তো সেটা এখন আমি বলতে পারবো না, এখানে অনেক বড়রা রয়েছেন যারা এক্সপার্টস ওরা রয়েছেন, ওরা যদি কোনো দিন করে তো ভালো, বাট এটা ঠিক যে তোমার ইমপ্রুভমেন্টের জন্য, শেখার জন্য হোক বা নিজেকে ফ্লারিশ করার জন্য হোক, বাইরে তো যেতেই হবে। আজকে যদি তোমার ক্রনিক কোনো ভগবান না করুক কোনো ডিজিজ হলে, তুমি যদি মনে করো যে এই ট্রিটমেন্টটা এখানে হচ্ছে না, আমি আগরতলা বলে বলছি না, তুমি তো ব্যাঙ্গালোর যেতেই পারো, লন্ডন যেতে পারো। আজকে বম্বেতে কোনো বড় বলিউড স্টারের যখন ক্যান্সার হয়, কেন বম্বেতে দেখায় না, কেন লন্ডনে গিয়ে ট্রিটমেন্ট করে, কেন ইউএসএ গিয়ে ট্রিটমেন্ট করে? বিকজ একটা জায়গায় বেটারমেন্টের জন্য আমরা বাইরে যাই। So, কিন্তু দাদা, ফিরে আসাটাও তো ইম্পর্টেন্ট। মানে আমি যদি রাজ্যের হয়ে কাজ করি, তাহলে আমি শিখলাম, কিন্তু রাজ্যের জন্য দেখো, ফিরে আমি আসা, আমি সেটা- পার্সোনালি আমি অলওয়েজ রুটেড টু মাই স্টেট, বিকজ আমার এখনো বাড়ি আছে এখানে, আমার শ্বশুর বাড়ি এখানে, আমরা সব এখনো রেখে দিয়েছি এবং ভবিষ্যতেও রাখবো। যতদিন ত্রিপুরা আছে ততদিন আমাদের বাড়িঘর এখানে থাকবে, এবং ডেফিনেটলি ফিরে ফিরে আসবো, বিকজ আমার এখানে ফ্রেন্ডসরা আছে, এখানে রিলেটিভসরা আছে, অ্যান্ড মানে এখানে আমি বড় হয়েছি, সব কিছু এখানে, না আই হ্যাভ টু কাম ব্যাক। বেশ, একটা প্রশ্ন রাখি। যেহেতু তুমি এখানে আসো অনেকদিন পর পর, ফ্রেন্ডসদের সঙ্গে যোগাযোগ হয়, ফ্রেন্ডসরা মিললেই হয় গল্প, আড্ডা, এবং সেখানে জ্যামিংটা হয়, বলা হয় যে কৌশিক এটা শোনা, কৌশিক ওটা শোনা, কাফি ওটা শোনা, সেটা হয়? জ্যামিং তো হয়, এবং কতটা এমন এনজয় করো? এমন জ্যামিং হয় যে আমি গান গাইবার চান্স পাই না, কারণ তখন সবার ভেতরে সিঙ্গারগুলো জেগে ওঠে। তো আচ্ছা। মানে তো আমি হয়তো গিটারটাই বাজাচ্ছি, ওরা হ্যাঁ, গান হ্যাঁ। গাইছে সবাই। তো মোস্টলি এরকম জ্যামিং হয়, বিকজ ফ্রেন্ডসদের মধ্যে না ওই জিনিস না যে তুই সিঙ্গার তুই গান গাইবি, আচ্ছা। মানে ওটা প্রফেশনালি হয় যে আচ্ছা আমাদের মাঝখানে সিঙ্গার এসছেন তো উনিই গান গাইবেন, আমরা সব চুপ করে বসে শুনবো। তো ফ্রেন্ডসদের মধ্যে ওটা হয় না, আরে আচ্ছা। শোন আমি একটা গান তুলছি, জানোস, আমি শোনাই তোরে, এটা টানেও কি ত্রিপুরায় আসাটা 100%, একটা 100%। আর্ট বাড়িয়ে আমার দেয়? মা তো আমায় বলে যে তুমি হোম কলিং বলে কিন্তু সেলফিটা দিও না, কারণ হোম কলিং না, ফ্রেন্ডস কলিং লিখবে। বিকজ আসার পর শুধু দুবেলা ভাত খাওয়া আর ঘুমোতে যাওয়া, এছাড়া তো সারাক্ষণ বন্ধুদের সাথে বাইরে বাইরেই থাকছি। বেশ, একটা র্যাপিড ফায়ার রাউন্ড রেখেছি বাবা, তোমার আচ্ছা। জন্য, ঠিক আছে? Let me see. শুরু করছি তাহলে। ওকে, প্রিয় মঞ্চ ত্রিপুরা না কলকাতা? ত্রিপুরা। গান ছাড়া অন্য কোনো শখ যেটা তোমার সবচেয়ে ক্রিকেট, বেশি? ক্রিকেট, আমি প্রচুর ক্রিকেট খেলছি আজকাল, এটা নিয়ে ছোটবেলা থেকে। থাকবে, এটা নিয়ে একটা প্রশ্ন থাকবে আমার। স্টুডিও রেকর্ডিং না লাইভ পারফরমেন্স, কোনটা লাইভ বেশি পারফরমেন্স, মজার? লাইভ পারফরমেন্স। সব ভ্রমণের স্বপ্ন, পাহাড় না সমুদ্র? পাহাড়। বেশ, একদিনের ছুটি পেলে তুমি কি করতে? গানের মহড়া নাকি একদম আরামে থাকতে? একদম আরামে থাকতাম, শুধু রুম সার্ভিসে ফোন করতাম, খাবার দিয়ে যাও, আর কিছু করতাম না। ব্যাস। গানের অনুপ্রেরণা, মা, মানুষ না বই? মা। এইবার আসি গুরুত্বপূর্ণ একটা প্রশ্নতে। মোহাম্মদ রফি স্যার নাকি কিশোর কুমার? এটা খুব কঠিন, বাট এটার উত্তর আমি দিতে পারি।
আমি ছোট থেকে বড় হয়েছি কিশোর কুমারের গান শুনে এবং আমাকে ইন্সপায়ার করেছেন কিশোর কুমার, কিন্তু মোহাম্মদ রফি স্যারকে বুঝতে শিখেছি বড় হওয়ার পর। যদি গায়ক না হতে তাহলে কি হতে? ইঞ্জিনিয়ার বা কোনো MBA প্রফেশনাল, বিকজ ওইগুলোই করেছিলাম। আচ্ছা, এইবার আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ত্রিপুরাবাসীদের জন্য এবং কলকাতাবাসীদের জন্য, মাথায় রেখো কিন্তু প্রশ্নটা। আচ্ছা, ত্রিপুরার বাঙ্গুই উইথ চিকেন ভর্তা নাকি কলকাতার ফুচকা? আমি তো ফুচকা খাই না, তো জিতে গেছি বাংলো ভিত চিকেন ভর্তা। এটা যদি বলতে কলকাতা বিরিয়ানি তাহলে একটু চাপ খেতাম। আচ্ছা, তাহলে সেখানে ত্রিপুরার বাঙ্গুই আর চিকেন একদম, ভর্তাটা একদম। জিতে গেছে। Anytime. আর যেটা তো প্রশ্নটা আজকেই খাবো রাতে। আচ্ছা, বেশ, প্ল্যান আছে। প্ল্যান হয়েও গেছে। আরেকটা প্রশ্ন রাখি, সৌরভ গাঙ্গুলি না সচিন তেন্ডুলকর? সচিন তেন্ডুলকর। দাদাগিরি মঞ্চে গিয়ে দাদাগিরি কাপালে ঠিক আছে, সৌরভ গাঙ্গুলির সঙ্গে সামহাও আমার মানে জানি না, আমাকে অনেক ইন্সপায়ার করে সচিন তেন্ডুলকরের পুরো প্রসেসটা, ঠিক পুরো আছে, জার্নিটা। ঠিক আছে, আমরা সচিন মানে তেন্ডুলকর ডেফিনেটলি মেনে- দাদার ফ্যান তো সবাই, আমরা বাঙালিরা সবাই দাদাকে হ্যাঁ, আইডলাইজ করি, বাট সচিনের পুরো যে জার্নিটা না, ভেরি ইন্সপায়ারিং। এবং ওর ডিসিপ্লিন, ওর যে এখনো দ্য ওয়ে হি মেনটেন্স হিমসেলফ না, আলাদা। দাদাগিরির মঞ্চে যখন গিয়েছিলে তখন একবার ইচ্ছে করেছিল বলতে যে দাদা আপনাকে নয় সচিন তেন্ডুলকরকে ভালো লাগে বেশি? না না না, ওটা দাদার সামনে বলা যাবে না, বাট আই লাভ দাদা মানে ভেরি মাচ, বিকজ আমাদের সোসাইটিতে একজন আছেন, ওনার দে আর ফ্যামিলি ফ্রেন্ডস, তো পুজোর সময় একদিন ওখানে আসেই দাদা। আচ্ছা, হ্যাঁ, তো খুব লুকিয়ে আসে, তো আমরাই জানতে পারি, এবং আমার সেদিন শো না থাকলে ডেফিনেটলি ওখানেও মিট করি আমরা। এই যে দাদাগিরির পর তুমি বিশ্বাস করবে না, আমার কাছে হয়তোবা যুবা বন্ধুদের জানাচ্ছি, আমার কাছে হয়তোবা অনেকগুলো ফোন এসছে, তখন তোমার সঙ্গে আমার আরেকটাও টক শোতে কথা হয়েছিল, সেই টক শোটাও সবাই দেখেছে, তারপর বলছে কৌশিক রয় চৌধুরী দাদাগিরিতে আসছে, কটার সময় আসবে? 10টার সময় আসবে, চালাও টিভিটা চালিয়ে রাখো, আচ্ছা। 9:30 থেকে টিভি চালিয়ে ও রাখো। আচ্ছা, আমার ঘরের পাশে যতগুলো টিভি ছিল সব কটাতে দাদাগিরি চলছে, কেন? আচ্ছা। সেখানে কৌশিক রয় চৌধুরী আসবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তখন আমি তোমাকে জানানোর জন্য ফোন করেছিলাম, হয়তো তুমি ব্যস্ত ছিলে, তুমি ফোনটা তুলতে পারোনি। হ্যাঁ হ্যাঁ, ওটা রিপিট টেলিকাস্ট ছিল কি? রিপিট হ্যাঁ, টেলিকাস্ট right, ছিল right, তখন। right, হ্যাঁ। যাই হোক, সেটা আমাদের জন্য খুব মজার এবং Thank you. আমাদের জন্য খুব গর্বের। এবং আলকা ইয়াগনিক ম্যাডামের কথা যদি আমরা বলি, উনি এখন একটা দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন, উনি কানে কম শুনতে পান, একেবারে এটা একটা ভাইরাল অ্যাটাক হয়েছে আর কি। হ্যাঁ হ্যাঁ, উনার সঙ্গে মঞ্চে শেয়ার করাটা ওটা মানে মেসমেরাইজিং। এবং আমার ত্রিপুরার বন্ধুরা হয়তোবা জানেন যে এই আস্তাবল ময়দানে যখন যুব উৎসবে আলকাজি সাথে আমি এসেছিলাম, তো আমাদের একটা সিস্টেম আছে যে যে অ্যাঙ্কার থাকে অনুষ্ঠানের, সে সবাইকে অ্যানাউন্স মানে ইন্ট্রোডিউস করে স্টেজে। আলকাজিকে উনি ইন্ট্রোডিউস করবেন, আমাকে উনি ইন্ট্রোডিউস করবেন, সবার কথা উনিই বলবেন। সেদিন আলকাজি আলাদা করে অ্যাঙ্কার কে ছিল আমার মনে পড়ছে না, তাকে বলেছিল যে ইউ উইল নট ইন্ট্রোডিউস কৌশিক টুডে অন স্টেজ বিকজ দিস ইজ হিজ হোম টাউন, আই উইল ইন্ট্রোডিউস হিম। সো দ্যাট ওয়াজ সো সুইট অফ হিম। হ্যাঁ, তো যদি যারা দেখেছে এই অনুষ্ঠানটা ওদের মনে থাকবে যে আলকাজি বলছে আব मैं बुलाना चाहता हूँ आपके शहर का लड़का ये वो करके আমাকে স্টেজে ডেকেছিল। তো আই ওয়াজ লাইক অন ইন টিয়ার্স আর কি। আর অত Next. হাজার হাজার লোকের সামনে আমার শহরে এত বড় একটা স্টেজে গাওয়া, সত্যি দ্যাট বিরাট ওয়াজ পাওনা। যতটা না বেশি মানে- তোমার জন্য পাওনা, ততটা বেশি আমাদের জন্য এক্স্যাক্টলি, পাওনা। বিকজ আমি সত্যি। আলকাজির সাথে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দুবাই কোথায় না গেছি, কোথায় না শো করেছি, কিন্তু জানি না মানে আস্তাবল ময়দানে আলকাজির শোটা আমার জন্য মানে এখন অব্দি লাইফের ওয়ান অফ দ্য ভ্যালুয়েস্ট শো আর কি, ভ্যালুয়েবল শো। বেশ, Very সেদিন মা precious. এসেছিল, মানে সেদিন তোমার মা হ্যাঁ, গেছিলেন মা দেখতে? বোধহয় সাইডে কোথা থেকে দেখছিল, অত ভিড় ভাট্টা এত দেখা যায় না। মানে ওনার কি অসুবিধা। রিয়েকশন ছিল? ওই যে আমি তোমায় বললাম যে মা শোফো দেখে গিয়ে ভালো হয়েছে, অমুক কিন্তু খুব ভালো গেয়েছে, তমুক কিন্তু খুব ভালো গেয়েছে, এটা এখনো চলে। আচ্ছা, বেশ, একেবারে একটু শেষের দিকেই চলে এসেছি, কিন্তু মন চায় না তোমাকে ছাড়তে, কারণ অনেকদিন পরে পরে তোমাকে পাই, অনেকগুলো কথা হলো, আরেকটা কি গান শোনানো যায়? অবশ্যই। रहे या ना रहे कल, कल
याद आएंगे ये पल पल, ये है प्यार के पल। चल आ मेरे संग चल, चल सोचे क्या छोटी सी है जिंदगी। कल मिल जाए तो होगी खुश नसीबी। हम रहे या ना रहे याद आएंगे ये पल। हम रहे या ना रहे कल, कल याद आएंगे ये पल पल, ये है प्यार के पल। चल आ मेरे संग चल, चल सोचे क्या छोटी सी है जिंदगी। कल मिल जाए तो होगी खुश नसीबी। हम रहे या ना रहे याद आएंगे ये पल। हम रहे या ना रहे याद आएंगे ये पल। हम रहे या ना रहे याद आएंगे ये पल। যেতে নাহি দিতে চাই তবুও যেতে দিতে হয়, সেটাই হয়তোবা কালেরই নিয়ম। তবুও আমি আশা করছি এই যে মুহূর্তটাকে মনের মণিকোঠায় একেবারে গেঁথে রাখতে। আবারও দেখা হবে সেই আশা নিয়েই একদম। আজকের অনুষ্ঠান শেষ করছি। তবে কৌশিকদা, যেতে যেতে যারা তোমাকে শোনে, যারা তোমাকে এত বছর ধরে শুনে এসছে, তাদের জন্য, যাদের জন্য তুমি অনুপ্রেরণা, তাদের জন্য তুমি কি বলবে আজকের যুবা বন্ধুদের জন্য? সবাইকে শুধুমাত্র থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অ্যান্ড মানে আই লাভ ইউ গাইস আ লট। বিকজ দেখো, এই ভালোবাসাটা যেটা আমি পাই, যেটা আমি পেয়ে এসেছি বা পাচ্ছি, সেটাকে মানে কিভাবে আমি তোমাদেরকে রিটার্ন করতে পারি তোমরাই আমাকে বলো। বিকজ দের ইজ নো ওয়ে টু রিটার্ন দিস কাইন্ড অফ লাভ অ্যান্ড সাপোর্ট। এবং এই ভালোবাসাটা খুব নিঃস্বার্থ ভালোবাসা হয়। বিকজ গান তো অনেকেই গায়, তার মধ্যে থেকে যারা আমাকে ভালোবাসে, কেন ভালোবাসে আমিও জানি না, বাট বাসে, সেটাই আমার জন্য একটা বিরাট বিরাট প্রাপ্তি। থ্যাংক ইউ Thank সো you মাচ, so লাভ ইউ much. অল। থ্যাংক ইউ কৌশিকদা, তুমি সময় Thank করে you. এসছো। সেই সঙ্গে ধন্যবাদ সমীরণকে, এবং তমালকে, অসাধারণ বাজালে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেক ভালো, অনেক ভালো। কিন্তু যুবা বন্ধুরা, আমাদের আজকের এই যে সুরেলার সফর যৌবানীর, এটা কিন্তু এখানেই শেষ করতে হচ্ছে। তোমাদের সঙ্গে হলফ করে বলতে পারি আবারও দেখা হবে অন্য কোনো শিল্পীর সঙ্গে, এবং সে শিল্পীও তোমাদের সকলের মন মাতিয়ে গান শোনাবে, সেটাও কিন্তু আমি আশা রাখছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো এবং অবশ্যই শুনতে থেকো যুববাণী।